তখন আমি দৌড়ে যাই, তখন অনেকগুলো মহিলা থাকে, ওনারা আমাকে দেখতে দেয় না। ওনারা সবাই মিলে 20-25 জন মিলে আমাকে ধরে রাখছে, আমাকে দেখতে দেয় না, বলে কি না যাওয়া যাবে না। 2021-এ ফেসবুকের একটা গ্রুপের মাধ্যমে আমার যে ভালোবাসার মানুষটা, তার সাথে আমার তখন পরিচয় হয়। ওখানে ফোন করে খুব কথা টথা বললো, অ্যান্ড তখন ও খুব ফান টান করলো আমার সাথে। তো এরকম কথা বলতে বলতে সে এক পর্যায়ে বলতেছে কি যে আমার বাসা থেকে তো আমার জন্য মেয়ে দেখতেছে, যদি আপনি চান আমি আপনাকে বিয়ে করতে পারি। সরাসরি? হ্যাঁ, একদম ইনস্ট্যান্ট। তখনই পরের দিন হঠাৎ করে সে আমাকে বলতেছে কি যে আচ্ছা আপনার আম্মু কোথায়? আমি বললাম আম্মু তো আমার পাশে। তখন সে বলে কি আমার মা আপনার মায়ের সাথে কথা বলবে। এন্ড আই ওয়াজ সারপ্রাইজ যে এত ফাস্ট কেন। তা আমার না খুব মজা লাগছে ব্যাপারটা। তা আমি তো আম্মুর সাথে খুব ফ্রি, তখন আমি আম্মুকে বললাম যে আম্মু একটা আন্টি তোমার সাথে কথা বলতে চায়, আমার একটু কথা বলে দেখ। তো সে ভিডিও কল দেয়। আমি আর ভিডিও কলে না যেয়ে ডিরেক্ট আম্মুকে ফোনটা দিই। দেওয়ার পরে ও শুরুতে আম্মুকে বলে কি যে আন্টি আমি সিফাত, দেখেন আমার চেহারাটা আসলেই এরকম, আমি এই চেহারা নিয়ে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আম্মু তো হাইসে দিছে যে ছেলেটা মানে শুরুতেই কেউ তো এইভাবে বলে না। তো ওর আম্মুর সাথে কথা বলে আমার আম্মু। তো তখন তিনি বলেন যে আচ্ছা ছেলে মেয়েরা নিজেরা নিজেরা কথা বলুক, বলার পরে হচ্ছে আমরা তখন ফ্যামিলিগত ভাবে দেখব। কিন্তু এট দ্য সেম টাইম আমার সাথে কিন্তু সিয়ানের কথা হচ্ছে, কিন্তু আমাদের ছিল যে যদি ফ্যামিলি মানে আমরা বিয়ে করব, প্রেম প্রেম হবে না। দেন হচ্ছে মানে ওদের সাইড থেকে কারো একজনের থ্রুতে আমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ানো হয়। ওকে বলতেছিল যে তুমি এরকম একটা মেয়েকে কেন বিয়ে করবা, যে মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না। পরিবার থেকেই চাচ্ছিল না যে আমার সাথে বিয়ে হোক। তারপরে ও ঢাকায় আসবে বললো, আমিও বললাম ওকে। খুব শান্তশিষ্ট ভাবে দাঁড়ায় আসছে, চুপ করে দাঁড়ায় আমাকে পরে দেখে চিনে গেছে। তারপরে ওখানে দাঁড়ায় কি অবস্থা, কেমন আছো, কি করছো, এই ধরনের কথা বলে তারপর আমরা রেস্টুরেন্টে বসি, দুজন একটু কথা টথা বলি। যথেষ্ট ভালো মানুষ মনে হয়েছে আমার কাছে। কারণ আমি যেহেতু ছোটবেলা থেকে ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে ভাইয়া, আমি অলওয়েজ এক্সপেক্ট করতাম যে একটা পার্সোনালিটি সম্পন্ন একটা পুরুষ আমার জীবনে আসুক, যে আমার বাবার অভাবটা আমাকে পূরণ করে দিবে, এন্ড হচ্ছে মানে একটা গার্ডিয়ান আসুক, এন্ড একটা ভালো মানুষ আসুক আমার জীবনে। তারপরে সে আমাকে এলাকায় নামায় দিলে, এবং যখন ও আমাকে নামায় দেয় তখন আমাকে একটা কথা বলে যে ফারহানা, আমি এতদিন কনফিউজ ছিলাম কি করব না করব, মানে তোমার ব্যাপারে আমি আসলে কনফিউজ ছিলাম, কিন্তু আজকে আমার মাথা পুরো ক্লিয়ার। আমি আসলে যদি বিয়ে করি আমি তোমাকেই করব, তোমার মতন অন্য কেউ হইলে হবে না, আমার তোমাকেই লাগবে। তারপরে আমি ওখান থেকে বাসায় চলে যাই। তারপরের দিন সে হঠাৎ করে আমাকে বলে কি আমি তোমার বাসার নিচে আসি, আমি তোমার বাসায় তোমার ভাইয়ের সাথে কথা বলবো। হঠাৎ আমাকে কিন্তু জানায়ও নাই। তখন ভাইয়া বলে আচ্ছা আসতে বলো। পরে ও উপরে আসলো, ঘরে ঢুকি আমার ভাইয়ার হাত মানে দুইটা হাত দিয়ে জোর করে ধরে ভাইয়াকে বলতেছে যে ভাইয়া আমি এখন একটা বেয়াদবি করবো, আপনি কিছু মনে করেন না, আমি আপনার ছোট বোনকে বিয়ে করতে চাই। একদম ও খুব ছোট মানুষের মতন কথা বলতো এবং কোনো রাগ ঢাক রাখতো না, স্ট্রেট ফরওয়ার্ড কথা, যে আমি আপনার ছোট বোনকে বিয়ে করতে চাই। তখন আমার ভাইয়া বলে কি যে তোমার তো ফ্যামিলি আছে না, বল কি হ্যাঁ। বলে কি তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আসো, আমরা তখন কথা বলবো। চিটাগং ব্যাক করার পরে সে হচ্ছে ওর মাকে বলে যে তোমরা যে ধরনের ইনফরমেশন গুলো আমাকে দিছো, আমি তো ওর বাসায়ও গেছিলাম, ওর অফিসেও গেছিলাম, সবগুলো মিথ্যা ইনফরমেশন। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি দেখে আসছি, ওর ফ্যামিলির মানুষজন যথেষ্ট পোলাইট, যথেষ্ট ভদ্র, আর ও অনেক ভালো, আমি ওকেই বিয়ে করব। ও তারপর অনেক চেষ্টা করে। দেখা যাচ্ছে একটা সময় আমার শাশুড়ির হয়তো একটু জেদ ছিল যে না আমি বিয়ে করাবো না, তুমি কেন করতে চাচ্ছ, আমি করাবো না, এখানে আমি বিয়ে করাবো না। কিন্তু ওর জেদ হচ্ছে ও এখানেই বিয়ে করাবে। দুজনের মধ্যে একটা ক্লাস চলতেছিল। এরকম করতে করতে একটা সময় ও গিয়ে আমার শাশুড়ির ওখানে যে একবার সে কান্নাকাটি করে দিছিল যে মা একটু দেখো, একটু দেখো, তোমরা ওকে একবার দেখো, যদি ভালো না লাগে তোমরা মানা করে দিও। আমার শাশুড়ি, ওর বোন আর বোন জামাই আর এক খালু মিলে আমাকে দেখতে আসলো। তারা পরে কথা টথা সবকিছু বললো। আমাকেও বলা হয় যে তুমি যদি ওকে বিয়ে করো নিজের রিস্কে বিয়ে করবো, আমরা কিন্তু এই ব্যাপারে আগাবো না, তোমাদের যদি ফিউচারে কোনো ঝামেলা হয় আমরা কিন্তু তোমাদের সাথে থাকবো না। তো এই ধরনের কথাবার্তা বলে ওনারা চলে যায়। তারপরে যখন উনিও দেখে যে ছেলেকে কোনোভাবেই আসলে ফেরানো সম্ভব হচ্ছে না, তারপরে আরো রিলেটিভরাও বলতেছে, সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, চাচ্ছে যখন জোড়া তো আল্লাহ লিখে পাঠায়, তাহলে ভাবে দিয়ে দেন বিয়ে। তারপরে আসলো, কথা টথা বলে ফিক্সড করে ফেললো যে নেক্সট ফ্রাইডেতেই বিয়ে। এরপরে 15 তারিখ আমার বিয়েটা হয়। শাশুড়ি তখন আমাকে বললেন যে এতদিন তোমার সাথে যা হয়েছে হয়েছে, আজকে থেকে তুমিও ভুলে যাবা, আমিও ভুলে যাব, আমাদের সম্পর্কটা যেন সুন্দর হয়। তারপর আমাকে উঠায় নিয়ে যাওয়ার পরে আমার তখন একটাই টেন্ডেন্সি যে আমি কিভাবে আমার শাশুড়ি মন জয় করবো। তো সারাক্ষণ আমি তার সাথে সাথে থাকতাম, তার সাথে গল্প করতাম এরকম। এবং আমি দেখলাম বিয়ের পরে দেখলাম যে মানুষটা
অনেকটাই অন্যরকম, আগের মতো না। সে আমাকে অনেক আদর করছে, ভালোবাসছে, এরকম। পরে আমি খুব সিভিয়ার অসুস্থ হয়ে যাই। তখন হচ্ছে আমার জ্বর 102 থেকে 103 থাকতো, আর সারাদিন শুধু আমার বমি হতো। এরপর আমি দেখলাম এই মানুষটা আমাকে মায়ের মতন ভালোবাসতেছে, আমাকে মুখে তুলে খাওয়াচ্ছে। শাশুড়ি মা, সে হচ্ছে আমাকে নিয়ে 2-3টা হসপিটালে দৌড়াদৌড়ি করলো, আমার হাজবেন্ডও। তারপরে আমাকে এসে বলে যে ফারহানা, তুমি মারা গেলে আমি হয়তো কোনোদিন বিয়ে করবো না, কারণ আমি হয়তো বাঁচবই না, কিন্তু আমি যদি মারা যাই তুমি বিয়ে করে সুন্দর একটা সংসার করো। আর প্রায় ও একটা কথা বলতো যে দেবো, তোমার আগে আমি মারা যাব, আমি তোমার বিচ্ছেদ নিতে পারবো না, আমি তোমার আগে আমি মারা যাব। এটা আমি, ও নাকি নামাজ পড়ে এটাই দোয়া করতো যে মানে আমার আগে যেন আল্লাহকে নিয়ে যায়। তারপরে তখন আমি যখন একটু একটু সুস্থ হওয়া শুরু করলাম, একদিন ও এসে আমাকে হাতটা ধরে বসালো, কপালে চুমু টুমু দিয়ে আদর করে বললো যে ফারহানা, গেটটা আটকাও, আমি চলে যাচ্ছি। তারপরে হচ্ছে ও যখন চলে গেল, ও চলে যাওয়ার পরে না আমি তখন শুয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বিকেলে বা সন্ধ্যার থেকে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে, ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না, কি করবো। এরপর আমি একটু শুয়েছিলাম, তারপর আমার হঠাৎ করে না মাথায় কেমন জানি খুব কবর কবর ওয়ার্ডটা খুব ভাসতেছে, কেন ভাসতেছে আমি জানি না, খুব হাসতেছে। এরপর ভাই আমি ওই যে হুমায়ুন আহমেদের জিন্দা কবর নাটকটা আছে না, বসে বসে ওটাও দেখলাম। দেখার পরে আঙ্কেল ফোন দিলেন, উনিও কোর্টে জব করতেন। ফোন দিয়ে আমার শাশুড়িকে বললেন জিয়ানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হসপিটালে নেওয়া হচ্ছে, তোমরা যাও। এই কথা বলার পরে আমার শাশুড়ি জোর একটা চিৎকার দিয়ে নিচে বসে পড়ছে। তো বসে পড়ার পরে আমি আম্মুকে বলতেছি কি যে আম্মু কি হয়েছে, বলে কি জিয়ান একটা অ্যাক্সিডেন্ট করছে। তখন আমি বলতেছি যে না আম্মু, ওর কিছু হয় নাই, আপনি এগুলো কিছু হয় না, চলেন আমরা যাই। একটু আগেও যে মানুষটা আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না, হাঁটতে পারি না, আমার মেরুদণ্ডে এত ব্যথা, সেই মানুষ আমি ঠান্ডার মধ্যে আমি খালি পায়ে দৌড়াচ্ছি। আমার পিছনে পিছনে আমার শাশুড়িও আছে। আমি আল্লাহকে শুধু মনে মনে বলতেছি যে আল্লাহ, তুমি আমাকে জীবনে অনেক কষ্ট দিচ্ছ, আমি কিছু বলি নাই, কিন্তু আমাকে এত অল্প দিনে স্বামী সোহাগী করো না, আমার হাজবেন্ডকে তুমি বাঁচায় রাখো। এরকম একটা খালি, আমার তো জানে ও অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে কিচ্ছু বলে নাই, কিন্তু আমার মনে মনে এটা আসতেছে যে ও বেঁচে আছে, এরকম ও আমাকে দেখতে চাচ্ছে। মানে আমি এটাই বলতেছি আমার শাশুড়িকেও যে ও বেঁচে আছে, ও আমাকে দেখতে চাচ্ছে, এরকম একটা। তারপর আমি ওখানে যাই, যাওয়ার পর দেখি ও ইমার্জেন্সিতে শুয়ে আছে, ওর গায়ে কোনো কাটাছেঁড়া দাগ নাই, কোনো রক্ত নেই, কিছু নেই, ওর মুখটা একটু খোলা। ওর কলিগ যারা ছিল সবাই আসছে, আসার পরে সবাই আমাকে বলতেছে যে ভাবি কিছু হয় নাই। আমি বলছি ওর কি হয়েছে, বলে কিছু হয় নাই, ওকে ডক্টর দেখতেছে। তো ওই কথা বলাতে আমি তো জানি ও বেঁচে, কিন্তু আমার কিছু একটা হয়, আমি তখন সেন্সলেস হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমার নাকের ভিতরে পাইপটাই ঢোকানো, আমি একটা কেবিনে শুয়ে আছি। তো আমাকে ডক্টর দেখতেছে, তো দেখার পরে আমার যখন একটু সেন্স আসছে, তখন পাশ থেকে একটা নার্স বলতেছে যে উনি তো নাই, ওনাকে যখন আনছে তখনই তো উনি মারা গেছে, উনি তো অন স্পট ডেড, উনি নাই। তো এই কথা যখন আমাকে কানে বলে, তখন আমি আমি মানে সহ্য করতে পারতেছি না, আমার তখন হাত পা কাঁপে। এত ঠান্ডার মধ্যে আমি তখন ওখানে ওয়াশরুমে যেয়ে গায়ের উপর ঠান্ডা পানি ঢালি, যে আমার শরীর থেকে মানে হচ্ছে আগুন জ্বলতেছে, এরকম এরকম আমার কাছে ফিল হয়। একটু ঠান্ডা পানি ঢালতেছিলাম আমার মাথার মধ্যে, যা ভালো লাগতেছে না। এরপর আমি রুম থেকে বের হয়ে যাই, আমি ওকে একটু দেখবো, আমার কাছে মনে হচ্ছে বেঁচে আসছে, আমি গেলেই ওর নিঃশ্বাস ফিরে আসবে। তখন আমি দৌড়ে যাই, ওর ইমার্জেন্সিতে দৌড়ে যখন যাই, তখন অনেকগুলো মহিলা থাকে, ওনারা আমাকে দেখতে দেয় না, ওনারা সবাই মিলে 20-25 জন মিলে আমাকে ধরে রাখছে, আমাকে দেখতে দেয় না, বলে কি না যাওয়া যাবে না, ও বেঁচে। আমি বলছি ও কি বেঁচে আছে, বল কি হ্যাঁ ও বেঁচে আছে। তো ততক্ষণ আমি দেখি যে হসপিটালে প্রায় 2-3 হাজার মানুষ চলে আসছে, পুরো হসপিটালে মানুষ গিজ গিজ। ও তো কলোনির সবার আদরের ভাইয়া, বললাম না, তো অনেক ভালো মানুষ। তো দারোয়ান থেকে শুরু করে রিক্সাওয়ালারা পর্যন্ত ওকে চিনে, ওখানকার স্থানীয়, ওখানে সবাই ওকে জন্ম নিতে দেখছে, বড় হইতে দেখছে, তো ওকে সবাই চিনে। তো এরপরে হচ্ছে আমাকে তো দেখতে দেয় না, দরজা আটকায়, ইমার্জেন্সি দরজা আটকাই দিচ্ছে। যখন আমাকে বলে যে ও বেঁচে আছে, তখন আমি বলি যদি বেঁচে থাকে ওকে এখানে কেন রাখছে, ওকে চিটাগং মেডিকেলে কেন পাঠাচ্ছে না, এখানে তো ট্রিটমেন্ট হবে না, ওকে দেয় না কেন। ও ততক্ষণ সবাই জেনে গেছে। আমার মা আমাকে কল দেয়, তখন বড় ভাইয়া আমুর থেকে আমার ফোনটা নেয়, নিয়ে বলে কি যে ও কই। বলছে ভাইয়া ওকে শোয়ায় রাখছে, ওকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে। তখন আমার ভাইয়া ওখান থেকে বলে কি ইন্নালিল্লাহ পড়ে। তো আমি এটা বলি কি ও তো মারা যায় না, ওকে খালি মানে আমার তখন আসে না যে ওকে সাদা কাপড় রাখছে মানে ও মারা গেছে না, বলি ইন্নালিল্লাহ বলতেছে কেন, ও তো বেঁচে আছে। আম্মু ওখান থেকে ফোনে চিৎকার চেঁচামেচি করতেছিল, কান্না করতেছিল, কারণ কেউ মানতে পারতেছিল না যে আমি 3.5 মাসের মাথায় বিধবা হয়ে যাব। পরে একদম রাতে 2টা বাজে একদম শেষ বিদায় দেওয়ার মতো রেডি করে ওকে আনে অ্যাম্বুলেন্স থেকে। ওকে আর নামায় না, যেহেতু একটু হেলদি আর অনেক লম্বা, ওকে না রাতের বেলা নামায় না। আমি সবাইকে বলছি ওকে একটু নামান, ওকে একটু নামান, এই শীতের মধ্যে একটা বরফের মধ্যে রাখছেন, আমার জানটার কষ্ট হইতেছে, তো ওকে না নামায় না। তা আমি কি করব, আমি তখন গিয়ে কথা বলি, একটু তাকাও টুটু আমার সাথে কথা বলো, তো ও আর কথা বলে না। তারপর
সারা রাত ওভাবেই গেল। ওকে দাফন দিয়ে আসার পরে আমার খাওয়া দাওয়া কথা সব বন্ধ হয়ে গেছে, আমি কিছুই করতে পারি না। আমার শাশুড়ি আমাকে অনেক মানে তখনও ওনার যে ছেলে হারাই গেছে, ওনার ছেলে যে চলে গেছে, উনি ওই সব বাদ দিয়ে উনি বলতেছে যে চলে গেছে গেছে, যে এটা বেঁচে আছে আমার তো ওরে বাঁচাইতে হবে। সে তখন, আমি তখন অসুস্থ, উনি তখনও আমাকে মানে এমন ভাবে টেক কেয়ার করতেছে, খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু আমি কিছু খাই নাই, খাইতেই পারতাম না। আর আমার শুধু হ্যালুসিনেশন হইতো, আমি শুধু ফারহানা ফারহানা ডাক শুনতাম ঘরের মধ্যে। আর আমার কাছে মনে হইতো যে ও আসতেছে, আমার দিকে তাকায় হাসতেছে, এরকম একটা ব্যাপার, যে ও হাসি দিচ্ছে আমাকে দেখে দেখে। মাসের পর মাস আমি শুধু রাতে সারা রাত জেগে থাকতাম, সিলিং এর দিকে তাকায় থাকতাম। তখন আল্লাহর কাছে শুধু ধৈর্য চাইতাম। তো ওই সময়টা আমার শাশুড়ি মায়ের যথেষ্ট সাপোর্ট ছিল। উনি না থাকলে আজকে ফারহানা হয়তো আমি বেঁচেই থাকতাম না। আমার মা অনেকবার ঢাকায় নিয়ে আসতে চাইছে যে তুমি চলো, ঢাকায় চলো, এখানে থাকলে আরো তোমার অশান্তি হবে, কষ্ট হবে, তুমি চলো। কিন্তু আমি না, আসবো না, আমি আসবো না। তারপরে সারা ঘর ওর জিনিসপত্র, ওর শার্ট, ওর টি শার্ট এইসব নিয়ে পুরো ছড়ায় ছিটায় বসে থাকতাম, বসে ওগুলো দেখতাম, ওর গায়ের ঘ্রাণ নিতাম, ওর ইউজ করা সব জিনিস আমি নিজের কাছে রেখে ওগুলোর উপরেই শুয়ে থাকতাম। কি করতাম পাগলের মতো, মানে মানুষের সাথে মিশতাম না। আমি আমার শাশুড়ির সাথে ছাড়া কারোর সাথে কথা বলতাম না, আমার ফ্রেন্ডের সাথে আমার কোনো কথা হইতো না। আর আমি আসতাম না ঢাকায়, ওখানেই থাকতাম। একটা সময় আমার শাশুড়ি উনি আমাকে বলে যে বাবা তোমার তো বাঁচতে হবে, তুমি তো এভাবে বাঁচবা না, এরকম করলে তো তুমি, যে চলে গেছে চলে গেছে, কিন্তু তোমাকেও বাঁচতে হবে। আবার নতুন করে চাকরিতে ঢুকো। তারপরে আমার একটা ফ্রেন্ডের থ্রুতে এখন আমি যেখানে চাকরি করছি, একটা ফাইন্যান্স কোম্পানিতে চিটাগং থেকে, আমি 9 মাস পরে ঢাকায় আসি। হ্যাঁ, হাজবেন্ড চলে যাওয়ার 9 মাস আমি ওখানে, হ্যাঁ ওখানে ছিলাম। এন্ড আমি ওখানে অনেক ভালোই ছিলাম। আমাকে বললাম না, আমার শাশুড়ি মা যেভাবে টেক কেয়ার করেছে, আমার মা মানে আম্মু তো, মা তো ভালোবাসবে, মা তো জন্ম দেয়, সে তো ভালোবাসবে, কিন্তু জন্ম না দিয়েও কিন্তু মা হওয়া যায়, সেটা আমি আমার শাশুড়িকে দেখেই বুঝছি। ইভেন আমি গেলে ভাইয়া, ওনার ছেলে আমাকে যে যত্নটা করতো, এখন উনি সেম যত্নটাই আমাকে করে। আমার তো 3.5 বছর আমি বহুবার গেছি, মানে আমি তো ঈদ ওখানেই করি, রোজার ঈদ আমি ওখানেই করেছি। হ্যাঁ, আমরা কি একটু শাশুড়ি মার সাথে কথা বলতে পারবো? হ্যাঁ ভাই, অবশ্যই শাশুড়ি মায়ের সাথে কথা বলতে পারবেন। খালাম্মা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এত বেশি অবাক হচ্ছে আজকাল আমাদের সমাজে যা দেখি, আমরা যা দেখে অভ্যস্ত, জি বিষয়টি এরকম হয়ে গেছে যে বউ শাশুড়ি কখনোই ভালো সম্পর্ক থাকতেই পারে না। কিন্তু আপনি একজন বউকে কতখানি আপন করেছেন এটা আসলে বলে বোঝানোর মতো না। উনি আপনার এত প্রশংসা করেছেন, আপনার প্রতি অনেক শ্রদ্ধা, অনেক সম্মান। আপনি আসলেই অনন্য একজন মানুষ। তো খালাম্মা, আপনার কাছ থেকে আরেকটা জিনিস আমি জানতে চাইবো। এখনকার আমাদের চারপাশে দেখা যায় বউ শাশুড়ির যে দ্বন্দ্ব, এই ব্যাপারটাই আসলে আপনি কিভাবে দেখেন, আর এগুলোর সমাধান কি হতে পারে? এখানে আপনি কি মনে করেন যে বউদের প্রবলেম, নাকি মনে করেন এখনকার যারা শাশুড়ি তাদেরই একটু বেশি মাত্রায় ছেলের প্রতি দখল দিতে গিয়ে ঝামেলাগুলো তৈরি হয়? আপনার কাছে কি মনে হয়? শাশুড়ি হিসাবে এক একজনের মতামত তো এক এক রকম, সবার মানে মতামত তো একরকম থাকে না, বা সবার চিন্তা ভাবনা একরকম থাকে না। শাশুড়ি তো মানে ছেলেকে আদর করে বিয়ের আগে, এটা তো ঠিক আছে, কিন্তু বিয়ের পরে তো আসলে ছেলের বউয়ের সেই মানে যার যার হাজবেন্ডে তার অধিকারটা বেশি থাকে। তো ওই সময় মা আসলে ছেড়ে দেওয়াই ভালো, মার এত নাক না গলানেই ভালো। আর ছেলের বউর সাথে যেভাবে চলবে, কোনো সমস্যা যাতে না হয়, মা দেখবে, মা গার্জিয়ান হিসাবে দেখবে, কিন্তু মা নাক গলানোটা, বেশি নাক গলানোটা আমি মনে করি ঠিক না আর কি। যেমন আমার বিয়ে, মানে আমার ছেলের বিয়ের পরে ও যখন আসছে, ওই তো ছেলের ভালো মন্দ সবকিছু দেখছে। তখন আমি মাঝে মধ্যে দূর থেকে দেখছি যে ওরা কি করতেছে না, হয় পর্যবেক্ষণ তো করতে হয় কি করতেছে না করতেছে। ওটা এখন হুট করে ওরা এক জায়গায় বের হলো, হ্যাঁ যে আমরা এই তোমরা কেন বের হলো, কোথায় গেলে, একটা কোথায় গেছো, কি করছো না করছো, এত ডিটেলস তো আমার জানার দরকার নেই। ছেলে ভালো থাকুক, বউ নিয়ে ভালো থাকুক, আমি মনে করি যে শাশুড়িরও ভালো থাকার দরকার, বউরও দরকার, দুজনেরই মেন্টালিটি মানে ভালো থাকা দরকার। তাইলে এটা মনে হয় আমার সুন্দর হয়। একজন ভালো হইলেও হবে না, আরেকজন বা খারাপ হইলো, দুজনেরই একই পর্যায়ে থাকতে হবে, লেভেলে থাকতে হবে। এটা এটা কারোরই একাকিত্বের কোনো গুণ না আমার মনে হয় আর কি। দুজন, আমি খালি ভালো হইলেই, ফারহান নিশ্চয়ই ভালো ছিল, সেদিন আমার সাথে এত সুন্দর সম্পর্ক হয়েছে। খালি আমি যে করছি তাও আমি মনে করি না, ওরও গুণ আছে অনেক, সেটাই আমি মনে করি আর কি। ছেলে যাওয়ার প্রায় 4-5 মাস বা 6 মাস পর থেকে মানে বলতেছি যে আমার আমার বলতে ইচ্ছে করে না, আমার মন তো অনেক কষ্টই লাগে। তারপর আমি বলি যে তুমি তোমার জীবন গোছাও, কিন্তু ও তো কথা শুনে না। ও তো মানে এখনো আমার ছেলের প্রতি ওর বিশ্বাস, ভালোবাসা, মনে হয় যেন আমার ছেলে ওর কাছে চলে আসবে, অতটাই ভালোবাসা আমার ছেলেকে।
আমি কি বলবো, আমি আর ওকে ওকে এখন এসব কোনো কথা বলতে পারি না, বললে আমারও অনেক খারাপ লাগে। আমি বলি না, আমি বলি যে আমি নামাজ পড়ে দোয়া করি তোমার ভাগ্যটা ভালো হোক, সুন্দর হোক, তুমি তোমার ভাগ্যটা ভালো করো, সুন্দর করো, মন খারাপ করো না, মন ভালো রাখার চেষ্টা করে, এসবই বলি ওকে। আর কিছু বলার আমার ভাষা নাই। আর কি করবে, আমি তো অনেক বলছি ওরে, এখন আপনারও বলেন ওকে, ও যেন একটু ভাবে চিনতে নিজেকে নিয়ে, এটাই আর কি। আমাদের আর সবসময় দোয়া করি ও ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার দোয়া আছে। এখন আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেছে, এখন এটা হারান আরো কি বলবো, আমার আমার খারাপ লাগে সেই জন্য যে আমার ছেলে তো চলে গেল। এখন ফারহানার ভাগ্যটা তো সবচেয়ে, একটা স্বামী যখন মারা যায় তখন আমি তো মা, আমার তো খারাপ লাগবে, কিন্তু আমার চেয়ে আমি মনে করি আমার চেয়ে ওর খারাপ লাগার পরিমাণ 1000 গুণ বেশি। কারণ ও তো অনেক আশা ভরসা নিয়ে, অনেক কিছু আশা নিয়ে আসছিল আমাদের ফ্যামিলিতে, ঠিক না? কিন্তু ওর ভাগ্য তো সেটা দিল না। সেই জন্য আমি মনে করি যে আমার চেয়ে ফারহানার খারাপ লাগাটা অনেক গুণ বেশি। এটা আসলে অনেক মা বুঝতে পারে না। অনেক মা ওরা মনে করে যে তার হয়তো বা তার সন্তান চলে গেছে তারই খারাপ লাগতেছে, কিন্তু একটা মানে স্ত্রীর যে কত খারাপ লাগা থাকতে পারে প্রতিটা মারও বোঝা উচিত, এই আর কি।